জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এক বিশেষ উদ্বুদ্ধ পরিস্থিতিতে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বর্তমান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্যাম্পাসগুলোতে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যেই কোনো ধরনের নোটিশ ছাড়া, কারণ ছাড়াই তাদের মদতপুষ্ট বিএমপির পোস্টেড নেতাদেরকে সেখানে ভিসি করা হয়েছে, প্রভোস্ট প্রক্টর চেঞ্জ করা হয়েছে, প্রশাসনিক দপ্তরগুলো রেডিক্যালি রদবদল করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আর্থিক সকল প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করায়ত্তে করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংকগুলোকে দখল দেওয়ার জন্য নানাভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র, পাশাপাশি নিজেদের দখলদারিত্ব, সেই দলীয়করণ, পুরাতন সেই বন্দোবস্তের দিকে বর্তমান সরকার অত্যন্ত নির্লজ্জভাবে প্রবেশ করেছে। আমরা আজকে যে কারণে আপনাদেরকে এখানে ডেকেছি, আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রাম সিটি কলেজে সেখানে অতর্কিতভাবে আজকে দুপুর থেকেই, সকাল থেকেই প্রায় উত্তপ্ত পরিস্থিতি এবং অসংখ্য মানুষকে, অসংখ্য ছাত্রদেরকে, ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনার সূত্রপাত মূলত সিটি কলেজে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। সেখানে ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী ছাত্র শিবির তার দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসে দাওয়াতি বিভিন্ন ধরনের পোস্টার, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে গ্রাফিতি এবং জুলাইকে কেন্দ্র করে নানা ধরনের দেয়াল লিখন, এ সকল কার্যসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো ছাত্র শিবির পরিচালনা করছে। পাশাপাশি ছাত্র দলও তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নানা ধরনের দলীয় নেতাকর্মীর পোস্টার, দলীয় নেতাকর্মীর ছবি সম্বলিত ফেস্টুন, এগুলো দিয়ে ক্যাম্পাসকে তারা রাঙিয়ে তুলেছে। এতে আমাদের কোনো আপত্তি নাই। স্বাভাবিক ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে সকল ছাত্র সংগঠনগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক নিয়ম। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার, ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল, সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে, সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। এই সকল বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। অনলাইনে সাধারণ ছাত্ররা লেখালেখি করেছে। পরের দিন অর্থাৎ আজকে সকালবেলায় প্রশাসনের কাছে আমাদের দায়িত্বশীলরা সেখানে উপস্থিত হয়েছে এবং প্রশাসনের কাছে বিষয়গুলো অবহিত করেছে। যেহেতু ক্যাম্পাসে পলিটিক্স সকল ছাত্র সংগঠনগুলো করছে, প্রত্যেকে তার নিজ নিজ ব্যানার, ফেস্টুনগুলো, দাওয়াতি ব্যানার এগুলো প্রদর্শন করতে পারবে, এতে কোনো বাধা নেই। ছাত্র দলের ব্যানার রয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানার, ফেস্টুন যেগুলো ছিল, গ্রাফিতি যেগুলো দেয়া হয়েছিল জুলাইকে কেন্দ্র করে, এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্র দল করছে। এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে, ছাত্র দলের এই গুপ্ত বাহিনী এখন ছাত্র দলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। সিটি কলেজে যখন এই জাতীয় নালিশগুলো বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে করা হচ্ছিল, এরপর আমাদের দায়িত্বশীলরা নিচে নেমে এসেছে, সেখানেই ছাত্র দলের সন্ত্রাসীরা অবস্থান করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে শিক্ষকরা আসে এবং শিক্ষকরা আমাদেরকে সরিয়ে দেয়। ছাত্রদল সেখানে অবস্থান করে। আমাদেরকে সরিয়ে দেওয়ার সময় ছাত্রদল অতর্কিতভাবে কিছু হামলা করে, যেই আঘাতগুলো শিক্ষকদের উপরে, শিক্ষকদের গায়েও লাগে। এরপর আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে যায়। গেটের পাশেই বহিরাগত ছাত্র দলের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছিল। এখানে আমরা ছবিতে আপনাদেরকে দেখাবো, সেখানে তারা আমাদের উপরে হামলা করেছে। আমাদের 5-7 জন ভাই সেখানে আহত হয়েছে। শিক্ষকরা যারা এখানে ঠেকাতে গিয়েছিল তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের উপরে আঘাত এবং শিক্ষকদের উপরে আঘাতের প্রতিবাদে বিকেলবেলা আমাদের একটা বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল। কলেজের সামনে থেকে আমাদের ভাইয়েরা বিক্ষোভ মিছিল এবং এই হামলার নিন্দা জানিয়েছিল। আমরা কোনো ধরনের পাল্টা হামলা বা তাদের উপরে আক্রমণাত্মক অবস্থান আমরা দেখাই নাই। কিন্তু এই মিছিলে পেছন দিক থেকে সন্ত্রাসীদের, ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসছে, যাদের হাতে ক্রিজ ছিল, তারপর রামদাও ছিল, অস্ত্র সহ তারা আমাদের ভাইদের উপরে হামলা করে। এই হামলায় পেছন দিক থেকে আমাদের অসংখ্য ভাইকে আহত করে। আপনারা দেখেছেন পায়ের কবজি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন অবস্থা। আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে এবং যারা
এই 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে। ইসলামী ছাত্র শিবির বারবার বলেছে ক্যাম্পাসগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা বিনির্মাণ করতে চাই। এই 5 আগস্ট পরবর্তী একটা সহাবস্থান ক্যাম্পাসে আমাদের দাবি ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আপনারা দেখেছেন তেজগাঁ কলেজে সাকিবকে হত্যা করা হয়েছে এবং তার দাফন কাফন এই ঢাকায় যাতে না হয়, জানাজাটা পর্যন্ত যাতে না হয়, জোর করে তাকে এই জানাজা যাতে এখানে পড়ানো না হয় তার বাড়িতে পাঠানো হয়েছিল। সেই সাকিব হত্যাকাণ্ড তেজগাঁয়, সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মীমাংসা হয়নি বা কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে 5 আগস্ট পরবর্তী দখলদারিত্ব করার জন্য সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারো ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। এই ধারাবাহিকতা তারা যখন ক্ষমতায় আসছে এরপর থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই খুনের রাজত্বগুলো তারা জারি রেখেছে। ইতিমধ্যেই গত 2 মাসে বিএনপি ক্ষমতায় আসার পরে শপথ নেওয়ার পর থেকে 31 জনকে শুধুমাত্র বিএনপির নেতা কর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রায় 100-এর কাছাকাছি ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে। চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, দখল বাণিজ্য, ঘেরবেড়ি দখল, পুকুর দখল, এগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এই ব্যাপারে প্রতিকার চাইতে আসলে জনগণের মামলা নেওয়া হচ্ছে না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, আপনারা দেখেছেন তারা নমিনেশন দিয়েছে নারীদেরকে, সেখানেও আওয়ামী লীগের নেত্রীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এই নমিনেশনের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে আসলে আতাত করে বিভিন্নভাবেই ক্ষমতায় এসেছে এবং তাদের বিচার কার্য আমি গত 2 মাসের মধ্যে বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলীকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে কোনো কারণ ছাড়া, নিজের দলীয় লোককে সেখানে নিয়ে আসা হয়েছে, যে বিচার হয়ে গিয়েছে সেগুলো নাকি আবার রিভিউ করবে তারা। এভাবে করে একের পর এক এই দেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। এরই মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটা কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। ক্ষমতায় আসার পরে তেলের মজুদ আছে বলে সংসদে চিল্লাচ্ছে, কিন্তু দীর্ঘ সারিতে জনজীবন বিপর্যস্ত, 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত জনগণের লাইন ধরে যায়, তারা তেল পাচ্ছে না। দ্বিতীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসন যে দর্শকের ভূমিকা পালন করেছে আপনাদেরকে একটু দেখাতে পারি। এখানে দেখেন, প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলা প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। প্রশাসন এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। আগে আওয়ামী আমলের প্রশাসন, একই রকম অ্যাটিটিউড গুলো বর্তমান প্রশাসনের দিকেও আমরা দেখতে পাচ্ছি। সরকারি দলকে অন্ধভাবে ফেভার দেওয়ার যে মানসিকতাগুলো প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। এরপরে অস্ত্র নিয়ে 5 আগস্টের পরে এই আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসছে ক্যাম্পাসে। মির্জা ফারুক, সদস্য সচিব, MES কলেজ ছাত্রদল, তার বাড়ি নাঙ্গলকোট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ডাইরেক্ট অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এবং অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করছে। এখানে আছে শাহাদাত হোসেন জুয়েল, তিনি হচ্ছেন হালিশহর থানা ছাত্র দলের আহ্বায়ক, তিনি হচ্ছে এই হামলার একেবারে সামনে ফ্রন্ট সারিতে অবস্থান করছেন। সোহেল সিদ্দিক রনি, ঢাকা সিটি কলেজের ছাত্র দলের আহ্বায়ক, এই হামলার নেতৃত্ব দিচ্ছেন। আব্দুল মজিদ ছোটন, সদস্য সচিব, সরকারি সিটি কলেজ ছাত্রদল, এই হামলার নেতৃত্ব দিচ্ছে। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন, এখানে দেখেন হেলমেট পরে, ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। একের পর এক কমিটি দিচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করছে। একই অবস্থা, হেলমেট পরে, হাতে অস্ত্র নিয়ে পলাশ কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, অস্ত্র সহ হাতে হেলমেট পরে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করেছে। এখানে দেশীয় অস্ত্র সহ, এখানে আবার দেখেন হেলমেট সহ অস্ত্র সহ হামলা করার দৃশ্য। ধারালো অস্ত্র হাতে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে, হাতে অস্ত্র সহ হেলমেট পরিহিত অবস্থায়। অসংখ্য ছবি এরকম দেখা যাবে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত। এখানে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, ভাড়াটে গুন্ডা টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার জন্য। এভাবে একটার পর একটা অস্ত্রর মোহরা তারা দিয়েছে। আজকে
আপনারা এখানে দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি, তার কবজি প্রায় আলাদা করে ফেলা হয়েছে, গোড়ালি প্রায় আলাদা করে ফেলা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনতিবিলম্বে যারা এই অপকর্মগুলো করেছে, আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা লজ্জিত, এই 5 আগস্টের পরে এত সহস্রাধিক রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেন তিনি শিলংয়ে তাকে গুম করে রাখা হয়েছিল, তিনি নিজে বলেন, এটা জনগণ বলে না, বা এখন এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ঠিক করা, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি হচ্ছেন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। যে কোনো ইস্যু নিয়ে সংসদে তার বক্তব্য দিতে হয়, অথচ দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি। আজকেও আপনারা দেখেছেন নওগাঁ এবং কক্সবাজারে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এক ফ্যামিলির 4 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু তার কে হত্যা করেছে, কি অবস্থায়, তার কোনো হদিস নাই, কাউকে গ্রেফতার করতে পারছে না। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, রাতের বেলায় কেউ বের হতে পারছে না। এখন তেল নিয়ে প্রতিবাদ করলে তাকে গ্রেফতার করা হয়, ফেসবুকে লিখলে তাকে প্রতিবাদ করা গ্রেফতার করা হচ্ছে। এরপরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্র দলের 2 গ্রুপে ক্যাম্পাসকে উত্তপ্ত করেছে, ক্যাম্পাসে মারামারি সংগঠিত হয়েছে। এরপরে এর আগেও আমরা দেখেছি, বিশেষ করে তেজগাঁ কলেজে যে ঘটনা ঘটেছে, ঢাকা পলিটেকনিকে হামলার ঘটনা ঘটেছে, নরসিংদী পলিটেকনিকে কিছুদিন আগে আমাদের প্রদর্শনী ছিল, সেই প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্র দল কোনো কারণ ছাড়াই হামলা করছে। এরপরে যখন আমরা প্রশাসনকে জানালাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন তাদেরকে আলাদা করে দিল, ক্যাম্পাস থেকে বের করে দিল, তার কিছুক্ষণ পরে যুব দলের সন্ত্রাসীরা আসলো, এসে আমাদের যে কয়জন ছিল অস্ত্রশস্ত্র সহ সেখানে হামলা করলো। আমাদের ভাইয়েরা প্রতিবাদ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কাউকে সেখানে গ্রেফতার করা হয়নি। কুড়িগ্রাম পলিটেকনিকে হামলা করা হয়েছে, বিনা কারণে সেখানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শেরপুরে হামলার ঘটনা ঘটেছে, একের পর এক ক্যাম্পাসগুলোতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, তারা সেই গণরুম গেস্ট রুমকে আবার ফেরত নিয়ে আসার জন্য 36 জন অছাত্র, যাদের ছেলে মেয়ে ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং ছেলে মেয়ে বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাদেরকে বিশেষ বিবেচনায় হলে সিট দিচ্ছে, অথচ ফার্স্ট ইয়ারের ছাত্ররা সিট পাচ্ছে না। এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়েছি, ফেসবুকে তাদের যে বট বাহিনী, এই বট বাহিনী হামলে পড়ছে। ছাত্রলীগের পুনর্বাসন যেভাবে করা হতো একই স্টাইলে হলগুলোতে এই মুরব্বীদেরকে নিয়ে আসা হয়েছে, এবং যাদেরকে সিট দেওয়া হয়েছে 36 জনের অধিকাংশের অবস্থা হচ্ছে এমন যে এখন বর্তমানে প্রভোস্ট বা হলের দায়িত্বে যারা রয়েছে শিক্ষকরা, তাদের চাইতে বয়স বেশি এদের। তো এরা যখন হলে উঠবে, তাদের চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, একটা কথাও বলতে পারবে না, এবং প্রভোস্ট তাদের কথা শুনতে বাধ্য হবে। এরকম অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করে যাচ্ছে। একের পর এক এই দখল বাণিজ্য, দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে। ইসলামী ছাত্র শিবির বলছে 5 আগস্টের পরে ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের জন্য, তারা এটা মানবে না। আমরা বারবার বলছি ক্যাম্পাস শান্ত রাখতে হবে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরেছে, সকল ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে তাদের অধিকার প্রয়োগ করছে, কিন্তু আশ্চর্যের বিষয় ক্যাম্পাসে একটার পর একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে প্রবণতাগুলো ছাত্র দলের মধ্যে আমরা দেখছি। শিক্ষার্থীরা তাদের মিছিলে যায় না, দেখবেন এখন মিছিল করলে লোক হচ্ছে না, এটা তাদের মর্মপীড়ার কারণ। কেন শিক্ষার্থীরা তাদের মিছিলে যাচ্ছে না, গণরুম গেস্ট রুম করতে পারছে না, তাদেরকে জোরপূর্বক নিয়ে যেতে পারছে না? এবং আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের যে সংগঠন মেইন দল যেটা বিএমপি ছাত্র সংগঠন, তো এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। এর কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরো একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই বিদ্রোহ যাতে না হয়, এজন্য মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা ইতিমধ্যেই ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করে 2 গ্রুপের সংঘর্ষ, এই নিউজগুলো মিডিয়ায় প্রকাশ হবে, আর এদিকে তাদের যে অপরাধগুলো, তারা যে সিন্ডিকেট বাণিজ্যগুলো করছে, ব্যাংকগুলো তারা দখল করে রাখছে, জনগণের জামানতগুলো তারা দিতে পারছে না, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে। একের পর এক গণবিরোধী আইন তারা বাস্তবায়ন করছে পার্লামেন্টে। যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে দেখেছেন 20টা অধ্যাদেশ ইতিমধ্যে তারা সেটাকে ল্যাপস করে দিয়েছে। এই 20টা অধ্যাদেশের মধ্যে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ রয়েছে, মানবাধিকার অধ্যাদেশ রয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে হালকা সংশোধন করে পুরাতন ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটা আইন তারা আবার করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখছি এখন পর্যন্ত। জুলাই সনদে বলে